আজকে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টের থার্ড রিডিং, দ্যাট ইজ পোর্টফোলিও রিস্ক এন্ড রিটার্নের পার্ট 2। এই পোর্টফোলিও রিস্ক এন্ড রিটার্নটা দুইটা পার্টে সিলেবাসের মধ্যে দুইটা রিডিং এ আছে। এটা হচ্ছে সেকেন্ড রিডিং, এটা ভলিউম 5 বা বুক 5 এর লাস্ট রিডিং, আর পোর্টফোলিও ম্যানেজমেন্টের এটা রিডিং নাম্বার 3। বেশি চলে এসেছে, সবগুলো ইনশাল্লাহ কভার করব। এইখানকার কনসেপ্ট গুলো লাস্ট ক্লাসের সাথে কিছুটা রিলেটেড, যেহেতু এটা পোর্টফোলিও রিস্ক এন্ড রিটার্ন, ওইটা পার্ট 1 ছিল, এখন পার্ট 2। এখানে আমাদের ফার্স্ট এলওএসটা কি বলছে, ডিসক্রাইব দ্য ইমপ্লিকেশনস অফ কম্বাইনিং রিস্ক ফ্রি অ্যাসেট উইথ পোর্টফোলিও অফ রিস্কি অ্যাসেট। সো রিস্কি অ্যাসেটের সাথে আমাদের যদি রিস্ক ফ্রি অ্যাসেট অ্যাড করি তাহলে আমাদের কি হয় আসলে। তো স্বাভাবিকভাবে রিস্কি অ্যাসেট মানে কি, যে পোর্টফোলিওতে বা যেই অ্যাসেট গুলোতে রিস্ক আছে সেগুলো হচ্ছে রিস্কি অ্যাসেট, আর রিস্ক ফ্রি মানে হচ্ছে এটাতে কোনো রিস্ক নাই। তার মানে রিস্কি অ্যাসেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পজিটিভ, অর্থাৎ সাম রিস্ক ইজ দেয়ার, আর হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিস্ক ফ্রি অ্যাসেট এর আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 0, তার মানে কোনো রিস্ক নাই। এখন কি হয়, ধরেন আমাদের একটা পোর্টফোলিও আছে, পোর্টফোলিওটা ধরেন পোর্টফোলিও এক্স। তো পোর্টফোলিও এক্স এর এক্সটা কি একটা পোর্টফোলিও, সো ওইটার কি আছে, একটা রিটার্ন আছে। তো রিটার্নটাকে আমরা ধরেন পোর্টফোলিও রিটার্নটাকে আমরা বলতে পারি আরপি। সো সেই রিটার্নটা ধরেন স্ট্যান্ডঅ্যালোন বেসিসে 10%। এখন এই পোর্টফোলিওটার রিস্ক আছে, ধরেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও বা রিস্ক হচ্ছে 5%, which is fine। এখন এটা স্ট্যান্ডঅ্যালোন বেসিস, এখানে যদি আমরা অ্যাড করি, আমরা কি করতেছি, অ্যাড করতেছি রিস্ক ফ্রি অ্যাসেট। রিস্ক ফ্রি অ্যাসেট যদি অ্যাড করি তাহলে কি হবে, রিস্ক ফ্রি অ্যাসেটের একটা রিটার্ন আছে আরএফ। তো রিস্ক ফ্রি অ্যাসেটের রিটার্নটা ধরেন আপনার সে 5%। স্বাভাবিকভাবে রিস্ক যেহেতু নাই সেহেতু কি হবে, রিটার্নটা একটু কম হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিস্ক ফ্রি অ্যাসেট হচ্ছে 0। এখন এই দুইটাকে আমরা যখন অ্যাড করব তখন কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এটা ডিপেন্ড করতেছে কতটুকু অ্যাড করতেছি। ধরেন আমরা 50% অ্যাড করলাম, অর্থাৎ আমাদের টোটাল 100 টাকা ইনভেস্টমেন্টের মধ্যে আমরা 50 টাকা ইনভেস্ট করতেছি, বা $50 ইনভেস্ট করতেছি রিস্কি অ্যাসেটে, আর $50 ইনভেস্ট করতেছি হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেটে। 50%, 50-50। তাহলে কি দাঁড়াবে, আমাদের রিটার্নের যেটা নতুন যে কম্বাইন্ড যে পোর্টফোলিওটা হবে সেটা রিটার্নটা কি হবে, রিটার্নটা হবে হচ্ছে আমাদের ওয়েট ইনটু ওয়েট অফ পোর্টফোলিও, পোর্টফোলিওর ওয়েট ইনটু আমাদের পোর্টফোলিও রিস্কি পোর্টফোলিও যে রিটার্নটা, প্লাস কি হবে রিস্ক ফ্রি অ্যাসেটের ওয়েট ইনটু রিস্ক ফ্রি অ্যাসেটের রিটার্ন। তাহলে আমাদের এখানে রিস্কি অ্যাসেটের পোর্টফোলিওর ওয়েট কত, 0.5 ইন্টু রিস্কি অ্যাসেটের রিটার্ন কত, 10%, আর রিস্ক ফ্রি 0.5 ইন্টু 5%, সো দ্যাট আমাদের রিটার্নটা কত হচ্ছে, 7.5%। তার মানে আমরা যখন রিস্ক ফ্রি অ্যাসেটকে রিস্কি অ্যাসেটের সাথে অ্যাড করতেছি তখন বেসড অন যে আমরা কি রেশিওতে কতটুকু ওয়েট দিচ্ছি সেটার উপরে বেস করে এক্সপেক্টেড হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্নটা কমে যাবে, তাই তো। আর সেটা আমরা এক্স্যাক্টলি কত হবে সেটা আমরা বের করতে পারবো এই যে ফর্মুলা দিয়ে, হ্যাঁ, যেটা আমরা এখানে অলসো দেখলাম। তাহলে আমরা কেন অ্যাড করব, বেনিফিটের জায়গাটা কোথায়, বেনিফিটের জায়গাটা হচ্ছে আমাদের রিস্কটা কমে যাচ্ছে, রিস্ক কমানোটা হচ্ছে বেনিফিটের জায়গা। তো আমাদের নতুন যে অ্যাসেট, নতুন যে পোর্টফোলিওটা করলাম সেটার আমাদের রিস্ক কত হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, নতুনটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে হচ্ছে
শুধুমাত্র রিস্কি অ্যাসেটের ওয়েট 0.5 ইন্টু রিস্কি অ্যাসেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল কত 5%, কত হচ্ছে 2.5%। তার মানে আমাদের রিস্ক হয়ে গেল 2.5%, রিটার্ন এক্সপেক্টেড রিটার্নও 7.5% কমে গেল। তার মানে আমরা দুইটাই কমাতে পারি বাই মেকিং দ্য মিক্সচার অফ রিস্ক ফ্রি অ্যান্ড রিস্কি পোর্টফোলিও। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেটলি দুইটাই যদি কমে, এই কম্বিনেশনের আসলে বেনিফিটটা কি? বেনিফিটটা একটু বলি। আমরা লাস্ট ক্লাসে আমরা যখন দেখেছিলাম, আমরা কি দেখেছিলাম? আমরা দেখলাম যে এখানে একটা ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার ছিল, তাই তো? ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার থেকে উপরের অংশটাকে আমরা মিনিমাম ভেরিয়েন্স ফ্রন্টিয়ার, যেটার হচ্ছে উপরের অংশটাকে আমরা বলি হচ্ছে ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, তাই তো? সো ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ারের সাথে আমরা রিস্ক ফ্রি অ্যাসেটটা অ্যাড করলাম। সো এখানে ট্যানজেন্ট হলো, এইখানে আমরা এখন এই দুইটা অ্যাড করলে পরে কি হচ্ছে, আমরা দেখেন আমাদের যে ক্লায়েন্ট বা আমরা যার পোর্টফোলিওটা ম্যানেজ করব, তার হয়তো এইখানে ধরেন এখানে হচ্ছে গিয়ে এই জায়গায় যদি হয়, এখানে হচ্ছে কি আপনার এই পয়েন্টে যদি ইনভেস্ট করে, তাহলে কিন্তু এটা কিসের মধ্যে আছে? ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ারের উপরে আছে। তার মানে এখানে কোনো ধরনের রিস্ক ফ্রি অ্যাসেটের প্রয়োজন নাই। কিন্তু আমার ক্লায়েন্টের হয়তো রিস্ক অ্যাপেটাইট হচ্ছে এখানে হয়তোবা রিস্ক হচ্ছে 10%, কিন্তু আমার ক্লায়েন্টের রিস্ক নেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 5%। তাহলে তার জন্য কি পোর্টফোলিওটা সুইটেবল হবে? হবে না। তখন আমরা কি করতে পারি? ওইটার সাথে রিস্ক ফ্রি অ্যাসেটকে কম্বাইন করে আমরা হয়তো এইখানে একটা পোর্টফোলিও তৈরি করতে পারি, যেটা হয়তো তার ইনডিফারেন্স কার্ভের সাথে ট্যানজেন্ট হলো, তাই তো? তার মানে আমরা দেখেন রিস্ক ফ্রি অ্যাসেট এবং হচ্ছে রিস্কি অ্যাসেটের পোর্টফোলিওকে কম্বাইন করার মাধ্যমে আমরা এমন একটা পোর্টফোলিও তৈরি করতে পারছি, যেটা হচ্ছে আমার ক্লায়েন্টের ইউটিলিটি ম্যাক্সিমাইজ করছে। এখানে হইলে এটা তার জন্য সুইটেবল ছিল না। সো দিস ওয়ে আমরা আসলে রিস্ক কমানোর মাধ্যমে, রিস্ক কমানোটাই এখানে একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে। বাট কতটুকু কমাবো, কোন লেভেলে যাব, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্টের ইউটিলিটি কার্ভের উপরে। হ্যাঁ, ক্লায়েন্ট আসলে কোন জায়গাতে পড়ছে, কিরকম তার রিস্ক ক্যাপাসিটি। আবার একটা জিনিস এমনও হইতে পারে যে ক্লায়েন্টের জন্য হয়তোবা দিস ইজ দ্য ইউটিলিটি কার্ভ অফ দ্য ক্লায়েন্ট। এমনও হইতে পারে যে ক্লায়েন্ট আসলে রিস্ক আরো বেশি নিতে চায়। তো বেশি নিতে চাইলে সেই ক্ষেত্রেও কিন্তু কম্বিনেশন হচ্ছে। তখন কিভাবে কম্বিনেশনটা হচ্ছে? তখন আমরা হয়তো এখানে রিস্কি পোর্টফোলিও 150% করে দিলাম, আর রিস্ক ফ্রি করে দিলাম -50%। ঠিক আছে? তাহলে কি হবে? দুইটা মিলায়ে আসলে ওই 100ই থাকতেছে। যে আমরা এখানে $100কে দুই জায়গায় ভাগ না করে আমরা যেটা করবো, যে রিস্কি অ্যাসেটে $150 ইনভেস্ট করলাম, আর রিস্ক ফ্রিতে আমরা ইনভেস্ট না করে উল্টা রিস্ক ফ্রিতে আমরা বরোইং করলাম $50, সেটাও হইতে পারে। সো দিস ইজ দ্য থিং, যে যেই কারণে আমাদের এই কম্বিনেশন করাটা প্রয়োজন হয় বা আমরা করে থাকি। Explain the capital allocation line CAL and the capital market line. আমরা দুটো জিনিস এখানে দেখব, ক্যাপিটাল অ্যালোকেশন লাইন আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন। ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা কিন্তু আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম। ক্যাপিটাল অ্যালোকেশন লাইন কোনটা? এই যে লাইনটা একটু আগেও আমরা যে লাইনটা ড্র করলাম, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার মূলত আসে কোথা থেকে? আসে হচ্ছে গিয়ে আপনার ইনডিফারেন্স কার্ভ থেকে। ঠিক আছে, সরি ইনডিফারেন্স কার্ভ না, ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার থেকে আমাদের এই কার্ভটা আসে মেইনলি। সো ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার থেকে মেইনলি আসে, দেন হচ্ছে আমরা কি করি, যে লাইনটা ড্র করি সেটা দেখি যে আমাদের ক্লায়েন্টের ইনডিফারেন্স কার্ভের সাথে কোথায় ট্যানজেন্ট হচ্ছে, সেখান থেকে আমরা পয়েন্টটা বের করি যে কোন পয়েন্টে আসলে আমাদের ইনভেস্টমেন্টটা এই ক্লায়েন্টের জন্য মোস্ট সুইটেবল। ঠিক আছে? তাহলে কি
ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা কি? দ্য রিস্ক এন্ড রিটার্ন কম্বিনেশন রেজাল্টিং ফ্রম কম্বাইনিং রিস্ক ফ্রি অ্যাসেট উইথ দ্য পোর্টফোলিও অফ রিস্কি অ্যাসেট। পোর্টফোলিও অফ রিস্কি অ্যাসেটের সাথে আমাদের রিস্ক ফ্রি অ্যাসেট কম্বাইন করে যে লাইনটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল অ্যালোকেশন লাইন। এটা কেন কার জন্য করতেছি? এটা করতেছি হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য, ব্যক্তির জন্য। আর যদি এমন হয় আমাদের ওই ক্ষেত্রে কি হচ্ছে যে রিস্কি যে পোর্টফোলিওটা ছিল ওটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাচিভেবল, যেটা ঠিক আছে। ধরেন আমরা XY যেটা আমাদের ক্লায়েন্ট, তার জন্য যে রিস্কি পোর্টফোলিওটা আসলে অ্যাভেলেবল আছে, যেটা তার ক্যাপাসিটির মধ্যে নাই, অ্যাভেলেবিলিটির মধ্যে নাই, সে আপনার জন্য এখন একটা পোর্টফোলিও তৈরি করতে গেলে সেখানে যদি আমরা চিন্তা করি মাইক্রোসফটের শেয়ার রাখবো বা অ্যাপলের শেয়ার রাখবো, এটা তো আসলে পসিবল না, কারণ আমাদের ল পারমিট করে না যে আমরা বিদেশে স্টকে ইনভেস্ট করি, তাই তো? তো তাহলে আপনার জন্য যেটা ফিজিবল, যেটা পসিবল, ওইটার উপরে বেস করে আপনি রিস্কি পোর্টফোলিওর এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা বের করেছেন ইন দ্যাট সিনারিওতে। অর্থাৎ আপনার ব্যক্তির জন্য যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন। ব্যক্তি বা ইনস্টিটিউট বা ইন্ডিভিজুয়ালের জন্য আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে আমার ক্যাপিটাল অ্যালোকেশন লাইন। আর এই যে ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা সেটা যদি হয় মার্কেটের ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, সে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ওভারঅল পোর্টফোলিওর, অর্থাৎ যত স্টক আছে সেইগুলোর একটা বা কোনো একটা ইন্ডেক্সের ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, যদি মার্কেটের এই ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা যদি হয় হচ্ছে মার্কেটের ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, তখন যে ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা আমরা ড্র করতেছি সেটাকে বলতেছি আমরা ক্যাপিটাল মার্কেট লাইন। A capital allocation line includes all possible combination of the risk-free asset and investors' optimal risky portfolio. The capital market line is a special case of capital allocation line where the risky portfolio is the market portfolio. তাই তো? তার মানে কি ক্যাপিটাল মার্কেট লাইন আর ক্যাপিটাল অ্যালোকেশন লাইন দুইটা আসলে একই জিনিস, কিন্তু ক্যাপিটাল মার্কেট লাইনের ক্ষেত্রে আপনার যে ইফিশিয়েন্ট পোর্টফোলিওটা, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা, সেটা হচ্ছে মার্কেট পোর্টফোলিও। এটাই হচ্ছে ডিফারেন্স। এখন আমরা আসি নেক্সট এলওএসে, এক্সপ্লেইন সিস্টেমেটিক নন সিস্টেমেটিক রিস্ক ইনক্লুডিং why an investor should not expect to receive additional return for bearing non-systematic risk. আচ্ছা, আমরা এই যে এতক্ষণ পর্যন্ত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছিলাম, এটার মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক আর একটা হচ্ছে নন সিস্টেমেটিক রিস্ক। ঠিক আছে? তো সিস্টেমেটিক রিস্ক যেটা, সেটাকে আমরা বেটা দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে? সো আর টোটাল রিস্কটা হচ্ছে সরি এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা প্রকাশ করে থাকি, তাই তো? এখন এই যে সিস্টেমেটিক রিস্ক কোনটা? যেটা হচ্ছে মার্কেটের সাথে রিলেটেড, যেটা ইকোনমির সাথে রিলেটেড, যেটা আসলে আপনার আর আমার হাতে নাই, আমরা আসলে কিছুই করতে পারবো না। এটা আসলে আপনার মার্কেটে আপনার ইউক্রেনে যুদ্ধ লাগছে, মার্কেট এফেক্টেড হবে, আপনার কি করার আছে? আপনার কিছুই করার নাই। দ্যাট ইজ আ রিস্ক ইউ হ্যাভ টু বিয়ার, ইউ ক্যান নট ডাইভার্সিফাই ইট বিকজ অল মার্কেট ইজ এফেক্টেড বাই দ্যাট। ঠিক আছে? বাংলাদেশের ইকোনমি যদি জিডিপি নেগেটিভে চলে যায়, তাহলে আপনার আমার কিছু করার নেই, আপনি আসলে এটা মানতে হবে, মেনে নেওয়া ছাড়া এইটাকে অ্যাভয়েড করার সুযোগ নাই। ঠিক আছে? অর্থাৎ যেই রিস্কটাকে ডাইভার্সিফাই করা যায় না, অ্যাভয়েড করা যায় না, সেটাই হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্ক, also known as non-diversifiable or market risk, is the risk that affects entire economy or market. ঠিক আছে? Cannot be avoided and is inherent in the overall market. Factors that constitute systematic risk include interest rate, inflation, economic cycle, political uncertainty, widespread natural disaster. এগুলো হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। আচ্ছা, নন সিস্টেমেটিক রিস্কটা কি? কোম্পানি স্পেসিফিক রিস্ক। ঠিক আছে? নন সিস্টেমেটিক রিস্ক ইজ দ্য রিস্ক দ্যাট পার্টেন্স টু এ সিঙ্গেল কোম্পানি অর এ ইন্ডাস্ট্রি
and is also known as company specific risk, industry specific risk, diversifiable, idiosyncratic risk. এই রিস্কটা কি, যেহেতু এটা কোম্পানি স্পেসিফিক, আমরা কি করতে পারি, আমরা যদি একটা ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করি, আমরা কিন্তু এই রিস্কটাকে অ্যাভয়েড করতে পারি, মিনিমাইজ করে ফেলতে পারি। ঠিক আছে, কমপ্লিটলি এটাকে অ্যাভয়েড করা পসিবল, ডাইভার্সিফিকেশনের মাধ্যমে এটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা পসিবল। কিভাবে, ধরেন দুইটা পোর্টফোলিও, দুইটা দিয়ে আসলে হবে না, অনেকগুলো পোর্টফোলিও ধরেন, এগুলোর মধ্যে যদি কোনোটার কোরিলেশন একটা বাড়লে আরেকটা কমে এরকম হয়, তাহলে কি হবে, আপনি একটাতে হয়তো লস করতেছেন, একটা হয়তো খুব ডাউন হয়ে গেছে, আরেকটা খুব আপ হয়ে গেছে, তাতে ক্যান্সেল আউট হয়ে যায়। ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি এই রিস্কটা কি হয়, আপনার ডাইভার্সিফাইড হয়ে যায়, অ্যাভয়েডেড হয়ে যায়, বা রিডাকশন পসিবল হয়। ক্যান বি রিডিউসড, অ্যাভয়েডেড থ্রু ডাইভার্সিফিকেশন অফ পোর্টফোলিও বাই ইনক্লুডিং সিকিউরিটিজ উইথ লো কোরিলেশন। অর্থাৎ আপনি যে পোর্টফোলিওটা করতেছেন ওইখানে যদি লো কোরিলেশন থাকে সিকিউরিটিজ গুলার মধ্যে, তাহলে এটাকে ডাইভার্সিফাই করা পসিবল। আর যেই জিনিস ডাইভার্সিফাই করা পসিবল, সেটার জন্য আপনি কি পেতে পারেন না, এডিশনাল কোনো রিটার্ন ক্লেম করতে পারেন না, কারণ আপনি হয়তো পোর্টফোলিও আপনি ডাইভার্সিফাই করেন নাই, আপনি রিস্ক নিছেন, তো আপনাকে তো আর এডিশনাল কেউ টাকা দিতে আসবে না। বাট আদার্স, তারা হচ্ছে গিয়ে কি ডাইভার্সিফাই করে ফেলছে, সো দ্যাট দে ডু নট সিক এডিশনাল রিটার্ন ফর দ্যাট রিস্ক। দ্যাটস ওয়াই কি হচ্ছে যে এইখানে আসলে যে রিস্কটা অ্যাভয়েড করা যায়, ওটার জন্য আসলে আমরা এডিশনাল রিটার্ন এক্সপেক্ট করতে পারি না। কোথায় পারি না, আমরা যখন ভ্যালুয়েশন করছি বা তখন হচ্ছে, বা ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করছি, তখন হচ্ছে গিয়ে ওইটার জন্য আমরা এডিশনাল রিটার্ন এক্সপেক্ট করতে পারি না। নো এডিশনাল রিটার্ন ফর নন সিস্টেমেটিক রিস্ক বিকজ ইট ক্যান বি অ্যাভয়েডেড বাই ডাইভার্সিফিকেশন। সো আমরা কি বুঝলাম এখানে, রিস্কের মধ্যে দুইটা পার্ট, একটা সিস্টেমেটিক আর একটা নন সিস্টেমেটিক। সিস্টেমেটিকটা হচ্ছে মার্কেট বা ইকোনমির সাথে রিলেটেড, এটা অ্যাভয়েড করা যায় না, সো দ্যাট এইটা যদি আপনার বেশি হয়, ইউ ক্যান এক্সপেক্ট হায়ার রিটার্ন বা এডিশনাল রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন। কিন্তু নন সিস্টেমেটিক রিস্ক যেহেতু অ্যাভয়েড করা যায়, যেহেতু ডাইভার্সিফাই করা যায়, সেহেতু এখান থেকে আমরা এডিশনাল রিস্ক আস করতে পারি না। নন ডাইভার্সিফাইবল রিস্কটা হচ্ছে গিয়ে নন সিস্টেমেটিক রিস্কটা হচ্ছে কোম্পানি স্পেসিফিক। একটু দেখবেন যে একটু অনেক সময় কনফিউজড হয়ে যাই আমরা। সিস্টেমেটিক হচ্ছে নন ডাইভার্সিফাইবল, নন সিস্টেমেটিক হচ্ছে ডাইভার্সিফাইবল। ঠিক আছে, নন মানে অপোজিট, এই জিনিসটা খেয়াল রাখবেন যে সিস্টেমেটিকের সাথে অপোজিট মানে নন ডাইভার্সিফাইবল। যেটা সিস্টেমেটিক এটা নন ডাইভার্সি, নন না, systematic non-diversifiable, non-systematic diversifiable. Next, let's explain return generating model including market model and their uses. আপনার রিটার্ন জেনারেশনের মডেল গুলা কিভাবে আমরা আসলে মডেলিং করতে পারি যে রিটার্নটা কি আসবে সেটা। A model that can provide an estimate of the expected return of a security given certain parameters like accuracy of the, কিছু প্যারামিটার দেওয়া থাকলে ওটার উপরে বেস করে আমরা আসলে কিভাবে প্রিডিক্ট করতে পারি বা হচ্ছে এস্টিমেট করতে পারি যে রিটার্নটা কি হবে বা হওয়া উচিত। সো এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যাকুরেসি অফ দ্য মডেল ডিপেন্ডস অন কোয়ালিটি অফ ইনপুট। আপনি গার্বেজ ইন গার্বেজ আউট হবে, সো দ্যাট আপনি ইনপুটের কোয়ালিটিটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে আপনি ফ্যাক্টর গুলাকে নিচ্ছেন সেগুলো আসলে কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ। ফার্স্ট ওয়ান ইজ মাল্টি ফ্যাক্টর মডেল। ফার্স্ট ওয়ান হচ্ছে মাল্টি ফ্যাক্টর মডেল। মাল্টি ফ্যাক্টর মডেলটা কি, মোর দেন ওয়ান ভেরিয়েবল, just give me 1 second. Multi-factor model more than one variable to be considered in estimating returns. তো রিটার্নটা তো আসলে একটা ভেরিয়েবলের উপর না, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আপনি যদি এখন এস্টিমেট করতে চান যে আপনি যে ইনস্টিটিউটে জব করছেন তার নেক্সট কোয়ার্টারে আর্নিং কি হবে বা রিটার্নটা কি আসবে,
সেটা কিন্তু আপনাকে বুঝতে গেলে যে নেক্সট ইয়ারে আপনার এই স্টক ইনভেস্ট করলে আপনার কি রিটার্ন আসবে সেটা বুঝতে গেলে কিন্তু শুধুমাত্র একটা ফ্যাক্টর দিয়ে এটা আসবে না, ঠিক আছে? এটা মাল্টিপল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। সো মোর দেন ওয়ান ভেরিয়েবল টু বি কনসিডার্ড ইন এস্টিমেটিং রিটার্নস এন্ড ক্যান বি বিল্ড using different kinds of factors such as like macroeconomic, fundamental and statistical factors. So macroeconomic factors models use economic factors that are correlated with security returns. So macro এই মাল্টিফ্যাক্টর মডেলের মধ্যে একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর মডেল, যেখানে কি হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর গুলাকে কনসিডার করা হয় যেগুলা আপনার সিকিউরিটির ওই স্পেসিফিক সিকিউরিটি রিটার্নের সাথে কোরিলেটেড। দিস ফ্যাক্টরস মে ইনক্লুড ইকোনমিক গ্রোথ, interest rate, inflation rate, productivity, employment, consumer confidence. আরেকটা হতে পারে কি ফান্ডামেন্টাল ফ্যাক্টর মডেল। প্রথমটা দেখলাম কি ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর মডেল, আরেকটা হতে পারে ফান্ডামেন্টাল ফ্যাক্টর মডেল। Analyze use relationship between security returns and the company's underlying fundamentals such as earnings growth, cash flow generation, investment in research, advertising and number of patents. আর কি হইতে পারে স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর মডেল হইতে পারে। এটা কিসের উপরে বেস করে হয়? হিস্টোরিক্যাল এন্ড ক্রস সেকশনাল রিটার্ন ডেটা are analyzed to identify factors that explain variance and covariance in observed return. ঠিক আছে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স গুলা নিয়ে তখন হচ্ছে আমরা যে ফ্যাক্টরটা মডেলটা তৈরি করি, তেমনি আমরা ডিফারেন্ট ভাবে আসলে প্রিডিকশনের জন্য মডেল ইউজ করতে পারি। ইনফ্যাক্ট আমরা এই যে আলাদাভাবে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর মডেল বলতেছি, ফান্ডামেন্টাল ফ্যাক্টর বলতেছি, স্ট্যাটিস্টিক্যাল, ইন রিয়েলিটি আমরা আসলে সবগুলাকে কম্বাইন করে একটা মডেল তৈরি করতে পারি। এবং এই মডেলটা কিন্তু আপনার দেখা যাবে যে সিকিউরিটি টু সিকিউরিটি ভেরি করতে পারে, কোম্পানি টু কোম্পানি ভেরি করতে পারে, এবং যে ফার্ম এটা করতেছে সেটা তাদের একটা পার্সোনাল একটা টাচ এখানে থাকতে পারে মডেল ডেভেলপমেন্টে। তো সিম্পলি আমরা যদি এভাবে দেখি যে এক্সপেক্টেড রিটার্নটা কি, এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ আই এর এক্সপেক্টেড রিটার্ন মাইনাস RF রিস্ক ফ্রি রিটার্ন, তার মানে এডিশনাল রিটার্ন। আমরা এডিশনাল রিটার্নটা যদি প্রিডিক্ট করতে যাই সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি সামেশন অফ, এগুলো হচ্ছে ফ্যাক্টর ইন সেন্সিটিভিটি অফ দ্য ফ্যাক্টর ইনটু এক্সপেক্টেড ফ্যাক্টর রিটার্ন। ঠিক আছে, তো ফ্যাক্টরের যে এক্সপেক্টেন্সি সেটার সাথে আমাদের যে স্পেসিফিক স্টক সেটার যে সেন্সিটিভিটি ওগুলাকে অ্যাড করে যে মাল্টিপল ফ্যাক্টর, এই যে মানে 1 to k মানে হচ্ছে এখানে মাল্টিপল ফ্যাক্টরকে আমরা নিয়ে আসতে পারি। সো ইউজুয়ালি ফার্স্ট ফ্যাক্টর ক্যান বি সেন্সিটিভিটি বেটা, এটা কি সিস্টেমেটিক রিস্ক, মেজার অফ সিস্টেমেটিক রিস্ক, বেটা অফ মার্কেট এন্ড দ্য স্পেসিফিক স্টক, অর্থাৎ আই এর সাথে মার্কেটের যে সেন্সিটিভিটি ইনটু এক্সপেক্টেড রিটার্ন অফ মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট। তো এইখানে আমরা কি এডিশনাল রিটার্ন অফ দ্য মার্কেটের এক্সেস রিটার্ন মাল্টিপ্লাইড বাই সেন্সিটিভিটি অফ দ্য স্টক উইথ দ্য মার্কেট এই ক্ষেত্রে কনসিডার করেছে। দেন হচ্ছে আমরা বাকি ফ্যাক্টর গুলাকে আমরা এখানে সিমিলার ওয়েতে আমরা অ্যাড করতে পারি। এটা জাস্ট হচ্ছে আপনার মুখস্থ করার কিছু নাই, এটা জাস্ট হচ্ছে একটা আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে, যে কিভাবে আমরা করতে পারি। আরেকটা হইতে পারে ফার্মা ফ্রেঞ্চ ফ্যাক্টর মডেল। আচ্ছা, মাল্টি ফ্যাক্টর মডেল, এটাও আসলে মাল্টি ফ্যাক্টর মডেলই, ফার্মা এন্ড ফ্রেঞ্চ দেওয়ার কারণে সেটার নাম হচ্ছে ফার্মা ফ্রেঞ্চ 3 ফ্যাক্টর মডেল। সো এখানে ফ্যাক্টর গুলা কি কি, আমরা মাল্টি ফ্যাক্টর বলছি যে অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। এই ফার্মা ফ্রেঞ্চের এখানে 3টে ফ্যাক্টর তারা যেটা দিছে, একটা হচ্ছে এক্সেস রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও, সেটা কোনটা, এই যে আমরা এইখানে যেটা বলতেছিলাম এটা হচ্ছে এক্সেস রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও। তারপরে কি সাইজ, যে কোম্পানির সাইজটা কেমন বা ইন্ডাস্ট্রির সাইজ কিরকম। বুক টু মার্কেট ভ্যালু রেশিও, 3টা জিনিস তাহলে এখানে দেখছে, যে একটা হচ্ছে এক্সেস রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, সাইজ এবং বুক টু মার্কেট ভ্যালু রেশিও। এরপর এটাকে এক্সটেন্ড করা হয়েছে
ফোর্থ আরেকটা ফ্যাক্টর অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, মোমেন্টামটা কি? মোমেন্টামটা হচ্ছে যে চার্ট অ্যানালাইসিস, যেটা সেটা যে ট্রেন্ডটা কোন দিকে আছে, এটা হচ্ছে মোমেন্টাম বা কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলতে পারি আমরা। আরেকটা হচ্ছে মার্কেট মডেল। আমরা আগে যেগুলো আলোচনা করলাম সেগুলো কি ফ্যাক্টর মডেল ছিল, আর এটা হচ্ছে মার্কেট মডেল। সো মার্কেট মডেলটা কি? এক্সপেক্টেড রিটার্ন অফ আর ইকুয়াল টু আলফা প্লাস বেটা আর এম প্লাস এরো। মার্কেটের সাথে আমাদের যে স্টকের সেন্সিটিভিটি সেটা হচ্ছে বেটা, অর্থাৎ সিস্টেমেটিক রিস্ক। সো ধরেন একটা ইয়ার যদি বেটা হয় 1.5, তাহলে কি হবে? মার্কেট রিটার্ন যদি 10% হয়, তাহলে এই ক্ষেত্রে এই অংশটুকু কত হবে? 15। আর আলফা যদি হয় হচ্ছে 5%, তাহলে আপনার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 20%। সিঙ্গেল রিস্ক ফ্যাক্টর রিটার্ন অন দ্য মার্কেট, বেটা ইজ দ্য সেন্সিটিভিটি অফ রিটার্ন টু রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, বেটা ইন্টারপ্রেট বেটা। বেটাটা কি? আমরা বলছি মেজার অফ আপনার সিস্টেমেটিক রিস্ক। এটা হচ্ছে কি সেন্সিটিভ মেজার অফ, এটাকে আমরা বলতে পারি মেজার অফ সেন্সিটিভ, যে মেজার হাউ সেন্সিটিভ অ্যান্ড অ্যাসেট রিটার্ন, অ্যাসেটটা কি সিকিউরিটি বা অ্যাসেট রিটার্ন is to the market as a whole and is calculated as covariance of return on I and the return on the market divided by the variance of the market return. Beta of the market is 1. আপনার এটার সাথে দেখবেন যে খুব ক্লোজলি আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে রো। আপনারা লাস্ট ক্লাসে দেখছিলেন, হ্যাঁ। সো রোটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? রো ধরেন এক্স ওয়াই যদি হয়, তাহলে আমরা কিভাবে কোভেরিয়েন্স এক্স ওয়াই ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই, তাই তো? এটা আমরা দেখেন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? একটু যদি ভালো করে খেয়াল করে দেখেন, ডিফারেন্সটা উপরে কিন্তু সেম, ডিফারেন্সটা হচ্ছে এখানে। কি ডিফারেন্স? আমরা এই যে ইন্ডিভিজুয়াল স্টকেরটা না নিয়ে এখানে আমরা মার্কেট। এখন ধরেন এটাকে আমরা যদি এভাবে রিপ্লেস করি, যে স্টক এক্স আর হচ্ছে মার্কেট ওয়াই, না মার্কেট, মার্কেটের সাথে এক্স এর কোভেরিয়েন্স, সরি কোভেরিয়েন্স না কোরিলেশন, সেক্ষেত্রে কি হবে? কোভেরিয়েন্স অফ এক্স অ্যান্ড মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট। তার মানে দেখেন মার্কেটটা এখানে একবার তো, আর আমরা যখন এটা বেটা ক্যালকুলেট করব তখন এই এক্স এর জায়গায় এইটাকে আমরা শুধু রিপ্লেস করতেছি কি দিয়ে? বেটা ক্যালকুলেট করতে গিয়ে এইটাকে রিপ্লেস করতেছি আর আরেকবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট দিয়ে। এটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? সো এই যে কারণে ক্যালকুলেশনটাও অলমোস্ট রেজাল্ট গুলো অনেকটাই কাছাকাছি চলে আসে, যে আপনি রো আর হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট আর হচ্ছে কি আপনার বেটার যে রেজাল্টটা অলমোস্ট কাছাকাছি চলে আসে এই কারণে। কারণ এখানে যদি আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট আর হচ্ছে গিয়ে স্পেসিফিক সিকিউরিটির স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে খুব বেশি ডিফার না করে, তাহলে হচ্ছে কাছাকাছি চলে আসে। এনিওয়ে, আমাদের বেটা ক্যালকুলেশনটা হচ্ছে বেটা ইকুয়াল টু কোভেরিয়েন্স ডিভাইডেড বাই সিগমা অফ দ্য মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মার্কেট স্কয়ার। তার মানে কি স্কয়ার হলে কি হয়ে যাচ্ছে? ভেরিয়েন্স হয়ে যাচ্ছে। আমরা এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাল্টিপ্লাই করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার হচ্ছে, মানে দ্যাট ইজ দ্য ভেরিয়েন্স, অর্থাৎ কোভেরিয়েন্স অফ স্টক এন্ড দ্য মার্কেট, দুইটার কোভেরিয়েন্সকে আমরা মার্কেটের ভেরিয়েন্স দিয়ে আমরা মার্কেটের ভেরিয়েন্স দিয়ে ডিভাইড করলে আমরা পাই হচ্ছে বেটা, বা হচ্ছে মেজার অফ সিস্টেমেটিক রিস্ক বা সেন্সিটিভিটি অফ দ্য অ্যাসেট বা সিকিউরিটি টু দ্য মার্কেট রিটার্ন। এখন আমরা কোভেরিয়েন্সকে আমরা লাস্ট ক্লাসে যখন দেখেছিলাম আমরা কি করেছিলাম? আমরা এভাবে বলেছিলাম যে
যেহেতু আপনার রো, এখন আমরা এক্স না বলে এটার সাথে মিলায় বলি আই হচ্ছে স্টক, এম হচ্ছে মার্কেট, ইকুয়াল টু আমরা কি বলছি, সিওভি কোভেরিয়েন্স আই আর এম ডিভাইডেড বাই সিগমা অফ আই, সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ আই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এম। সো এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করলে আমরা যেটা কোভেরিয়েন্স ইকুয়াল টু আমরা বলতে পারি কোভেরিয়েন্স আই এম ইকুয়াল টু রো আই এম ইন্টু সিগমা আই ইন্টু সিগমা এম। তো এইটাই আমরা কোভেরিয়েন্সকে রিপ্লেস করে এটা লিখলাম। সো লিখলে পরে একটা জিনিস দেখেন, আমরা এখান থেকে যেহেতু উপরে এবং নিচে দুই জায়গাতেই আপনার ডিনোমিনেটর এবং নমিনেটর দুইটার মধ্যেই যেহেতু আপনাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট আছে, দ্যাট মিনস ভেরিয়েন্স মানে কি দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাল্টিপ্লিকেশন। সো একটা একটা আমরা ক্রস আউট করে দিতে পারি এখান থেকে, তাই তো? এখান থেকে একটা ক্রস আউট যদি করে দিই, থাকে কি আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সিকিউরিটি ডিভাইডেড বাই মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? সো দিস ওয়ে আমাদের এখান থেকে যে ইনফরমেশন কোভেরিয়েন্স দেওয়া থাকলে কোভেরিয়েন্স দিয়ে, যদি কোরিলেশন দেওয়া থাকে আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো দেওয়া থাকে, তাহলে সেগুলো দিয়ে আমরা বেটা ক্যালকুলেট করতে পারি। এখন অ্যাকচুয়ালি আমরা একটু বেটা ক্যালকুলেট করব, assuming that the risk or standard deviation of the market is 25%. So 25%, calculate the beta ক্যালকুলেট করতে বললো ফর দ্য ফলোইং অ্যাসেট। প্রথমটা কি, শর্ট টার্ম ইউএস ট্রেজারি বিল। ট্রেজারি বিলের বেটা বের করতে বলছে, কিছু বলা নাই, আমরা হঠাৎ করে কিভাবে বেটা বের করব, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা যদি দেখতে চাই, তাহলে ট্রেজারি বিলটা কি একটা রিস্ক ফ্রি অ্যাসেট, তার মানে কি এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ট্রেজারি বিল হচ্ছে 0। তাহলে আমরা বেটা এখন তো মনে হয় বেটা বের করতে পারবো, তাই না? আর কি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মার্কেট, মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 25% বা 0.25। তাহলে বেটা কত হবে? বেটা ইকুয়াল টু রো কোরিলেশন অফ টিএম ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এম। এখন দেখেন, আমরা কোরিলেশন জানি না, তাতে আসলে কিছুই যায় আসে না, কারণ আমরা কি জানি, আমরা জানি হচ্ছে রিস্ক অফ ট্রেজারি হচ্ছে 0, তাই তো? সো আপনি এখানে আর কিছুই তো আপনার জানার দরকার নাই, টিএম ইন্টু 0 ডিভাইডেড বাই এখানে যাই লিখেন না কেন, 3 শেষে কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তার মানে বেটা কত? ইউএস ট্রেজারি বিলের বেটা হচ্ছে 0, বেটা অফ ট্রেজারি ইকুয়াল টু 0। তার মানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া না থাকলেও আসলে অনেক ক্ষেত্রে বের করা যায়, ক্যালকুলেট করা যায়। গোল্ড হুইচ হ্যাজ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মার্কেট, তার মানে মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর গোল্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম, বাট এ 0 কোরিলেশন উইথ দ্য মার্কেট। তাহলে কি হচ্ছে, আমরা কোরিলেশন হচ্ছে 0, বাকিগুলা মার্কেটের সমান, তাই তো? তো মার্কেটের সমান হোক যাই হোক, আপনার কি হচ্ছে, একটা 0 মানে পুরাটা 0, তার মানে গোল্ডের কোরিলেশন কত, সেটাও 0। তারপর কি বলছে, নিউ ইমার্জিং মার্কেট দ্যাট ইজ নট কারেন্টলি ইনক্লুডেড ইন দ্য ডেফিনেশন অফ দ্য মার্কেট, দ্য ইমার্জিং মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 0.6 বা 60%, এবং কোরিলেশন হচ্ছে -0.1। তাহলে এইখানে হচ্ছে আমরা আসলে ক্যালকুলেট করব, তাই তো? এখানে বেটাটা কত, তাহলে কোরিলেশন দেওয়া আছে -0.1, আর আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ইমার্জিং মার্কেট এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.6,
ডিভাইড করব কি দিয়ে, মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 0.25। এইটা ক্যালকুলেট করলে কত হবে, -0.24। Last one, an initial public offering of a new issue of a stock with a standard deviation 40%. তো নতুন স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 40%, কোরিলেশন উইথ দ্য মার্কেট হচ্ছে 0.7। ভেরি রিস্কি বাট হ্যাভ এ রিলেটিভলি লো কোরিলেশন উইথ দ্য মার্কেট। ওকে ফাইন, এইটা আমরা ক্যালকুলেট করব। এটার বেটা কি হবে, বেটা ইকুয়াল টু কোরিলেশন 0.7 মাল্টিপ্লাইড বাই রিস্ক বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.4 ডিভাইডেড বাই মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.25 ইকুয়াল টু আপনার কত আসবে, 1.12। এই যে এখানে ফর্মুলাটাও এখানে দেওয়া আছে, যদিও আপনার এক্সাম হলে কিন্তু ফর্মুলা দেয়া থাকবে না, দ্যাট মিনস আপনাকে ফর্মুলাটা জানতে হবে ফর এক্সাম। Next, always explain capital asset pricing model. One of the most popular and খুব বেশি widely used model হচ্ছে CAPM, Capital Asset Pricing Model, including its assumptions and security market line. SML, security market line, এবং হচ্ছে এটার assumption জানতে যাচ্ছে। তো প্রথমে আসি আমরা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আপনার ফাইন্যান্সের লোকদের এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, ধারণা না থাকলে চলবে না, বুঝছেন? So determines expected return. আমরা একটা স্টকের বা সিকিউরিটিজের এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। Determines expected return given the beta of an asset using linear expected return beta relationship. নরমালি কি হয়, আপনার এই বেটাটা ক্যালকুলেট করা হয়, বেটাটা ক্যালকুলেট করে আপনার দেন হচ্ছে আপনার হচ্ছে গিয়ে এই যে মার্কেটের রিটার্নের সাথে অ্যাডজাস্ট করে এই এস্টিমেশনটা করা হয়ে থাকে। সো এখানে আসলে ফর্মুলাটা খুব কঠিন কিছু না। এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক আই ইকুয়াল টু কি হবে, অবশ্যই যেহেতু এটা রিস্কি অ্যাসেট, আপনার মিনিমাম রিটার্ন রিস্ক ফ্রি থেকে বেশি হবে, তাই তো? তো রিস্ক ফ্রি রিটার্ন প্লাস বেটা সেন্সিটিভিটি ইনটু এই যে মার্কেটের যে এডিশনাল বা এক্সেস রিটার্ন, মার্কেট রিটার্ন মাইনাস আরএফ ইনটু বেটা। তো এইটা আমরা ক্যালকুলেশনটা পরে দেখবো। তারপরেও যদি একটু দেখি যে মনে করেন মার্কেটের রিটার্ন আরএম দেওয়া আছে হচ্ছে আপনার 10%, আরএফ রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে আপনার 5%, বেটা দেওয়া আছে হচ্ছে 1.2। তো তাহলে আপনার এক্সপেক্টেড রিটার্ন কত হবে, এক্সপেক্টেড রিটার্ন হবে হচ্ছে 5% প্লাস হচ্ছে বেটা কত 1.2 ইনটু মার্কেটের রিটার্ন কত 10% মাইনাস হচ্ছে 5% রিস্ক ফ্রি। তাহলে এখানে 5% প্লাস হচ্ছে এখানে 6% টোটাল। তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ দিস সিকিউরিটি কত 11%। অ্যাজাম্পশনটা কি, সিএপিএম এর অ্যাজাম্পশন, ইনভেস্টরস আর রিস্ক অ্যাভার্স, ইউটিলিটি ম্যাক্সিমাইজিং, রেশনাল ইন্ডিভিজুয়াল রেশনাল এবং হচ্ছে রিস্ক অ্যাভার্স এবং ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে চায়। মার্কেট ইজ ফ্রিকশনলেস ইনক্লুডিং নো ট্রানজাকশন কস্ট এন্ড নো ট্যাক্স। যদিও আপনার এটা ফ্রিকশনলেসও হয় না, আবার হচ্ছে ট্রানজাকশন কস্ট এবং ট্যাক্স তো থাকেই, বাট আমাদের এই ফর্মুলার জন্য আমরা ধরে নিচ্ছি, সিএপিএম এর ফর্মুলাতে ধরে নেওয়া হচ্ছে যে ট্রানজাকশন কস্টও নাই এবং ট্যাক্সও নাই এবং ফ্রিকশনলেস। ইনভেস্টর প্ল্যান ফর দ্য সেম সিঙ্গেল হোল্ডিং পিরিয়ড, অর্থাৎ ইনভেস্টররা হোল্ড যে করে সেটা হচ্ছে একটা সিঙ্গেল পিরিয়ডের জন্য, যেটা হচ্ছে মার্কেট এবং স্পেসিফিক যে স্টক এটা বের করছি দুটো সেম। ইনভেস্টর হ্যাভ হোমোজেনাস এক্সপেকটেশন অর বিলিভ, সব ইনভেস্টরদের সেম ধরনের এক্সপেকটেশন বা বিলিভ আছে। অল ইনভেস্টমেন্টস আর ইনফিনিটলি ডিভাইজেবল, ইচ্ছা মতো ভাগ করা যায়। যদিও কি হয় বাস্তবিক ক্ষেত্রে এমন আছে যে অনেক ইনভেস্টমেন্ট বড় একটা নির্দিষ্ট সাইজের কমে করা সম্ভব না। ইনভেস্টরস আর প্রাইস টেকার্স, ইনভেস্টররা প্রাইস টেক করে, প্রাইস ডিটারমাইন করে না। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা
কনসেপ্টের কথা বলছিল সিকিউরিটি মার্কেট লাইন। এই যে আমরা সিএপিএমটা দেখলাম, ওইটারই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে সিএপিএম এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন। ওখানে কি থাকে, এই যে ধরেন আমরা যে এক্সাম্পলটা একটু আগে বললাম, ধরেন রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে 5%। এখন বেটা যদি 1 হয়, ধরেন এখানে হচ্ছে আপনার 10%, এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য মার্কেট কত হবে? 10%। ইন্ডিভিজুয়াল ধরেন, কেন বেটা 1? বেটা 1 মানে হচ্ছে গিয়ে মার্কেট আর সিকিউরিটির সেন্সিটিভিটি সেম, দুইটার মধ্যে মানে কোনোটা বেশি বা কম সেন্সিটিভ না। তার মানে হচ্ছে বেটা 1টা হচ্ছে মার্কেটের নিজের বেটা, ওইটাই হচ্ছে বেটা ইকুয়াল টু 1। আমাদের স্টকের ক্ষেত্রে যদি বেটা ইকুয়াল টু 1.2 হয়, 1.2 হয়, তাহলে আমার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 11%, যেটা আমরা ক্যালকুলেট করলাম। তার মানে বেটার সাথে এখানে এক্সপেক্টেড রিটার্নের যে রিলেশনশিপ, সেটা এখানে এই এসএমএল বা সিকিউরিটি মার্কেট লাইন দিয়ে প্রকাশ করা হয়। এটা কি? এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন একটা এক্সাম্পল আমরা দেখি। সাপোজ এ রিস্ক ফ্রি রেট ইজ 3%, আরএফ দেওয়া আছে 3%, and the expected return on the market portfolio is 13%. Expected return RM দেওয়া আছে 13%, standard deviation 23%, market standard deviation 23%. The Indian company Bajaj Auto has a standard deviation 50%, অর্থাৎ বাজাজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 50%, বাট ইজ আনকোরিলেটেড উইথ দ্য মার্কেট। মার্কেটের সাথে কোরিলেশন কত? কোরিলেশনটা কি? রো। কোরিলেশন আর বেটা কিন্তু এক না, হ্যাঁ? কোরিলেশন হচ্ছে রো। তো বাজাজ এবং মার্কেটের কোরিলেশন কত? 0। ক্যালকুলেট বাজাজ অটোস বেটা এন্ড এক্সপেক্টেড রিটার্ন। বেটা ক্যালকুলেট করতে হবে, তারপরে কি করব? তারপর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। তো নাম্বার 1টা আমরা আগে করি। বেটা ক্যালকুলেশন আমরা দেখেছিলাম। বেটা ইকুয়াল টু কি? বেটা হচ্ছে আমরা রো ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য সিকিউরিটি, এক্ষেত্রে বাজাজ, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মার্কেট, তাই তো? তো রো হচ্ছে 0। রো যদি 0 হয়, বাকি সব আসলে চিন্তা না করলেও চলে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বাজাজ হচ্ছে 0.5, আর হচ্ছে মার্কেট হচ্ছে 0.23। তো এটা এট এন্ড অফ দ্য ডে বেটা কত? বেটা 0। কোরিলেশন 0 মানে হচ্ছে বেটাও 0। তো এখন আমরা আসি এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন অফ বাজাজ ইকুয়াল টু রিস্ক ফ্রি রেট প্লাস বেটা ইনটু RM minus RF. সো RF হচ্ছে কত? 3%, সরি, RF হচ্ছে এখানে 3%, আর এখানে হচ্ছে গিয়ে বেটা 0 মানে হচ্ছে গিয়ে এখানে পুরোটা 0 চলে আসবে। তাহলে বাজাজের এক্সপেক্টেড রিটার্ন কত? এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 3%। বেসড অন কি? বেসড অন হচ্ছে গিয়ে আমাদের এই সিএপিএম এর ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে? এখন আরেকটা সেকেন্ডটা হচ্ছে কি, সাপোজ রিস্ক ফ্রি রেট আরএফ, আগেরটাই আরএফ হচ্ছে 3%, এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও 13%,
RM এটা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট 23%, জার্মান কোম্পানি মুলার হ্যাজ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 50%, সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 50%, কোরিলেশন এই দেখেন কোরিলেশন হচ্ছে 0.65 উইথ দ্য মার্কেট, মুলার রেটটা বের করব। নাম্বার 2 আমরা প্রথমে কি করব, বেটা ক্যালকুলেট করব। বেটা ক্যালকুলেট করতে গেলে রো ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মুলার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মার্কেট। সো কোরিলেশন 0.65 ইনটু মুলার হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 0.25 ইকুয়াল টু, সরি 25 না তো নিচেরটা হচ্ছে 0.23। সো এটা ক্যালকুলেট করলে হবে হচ্ছে 1.41। এটা কি, এটা হচ্ছে বেটা। যদি বেটা এটা হয় তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ মুলার ইকুয়াল টু RF প্লাস বেটা ইন্টু RM মাইনাস RF। সো এখানে 3% প্লাস বেটা হচ্ছে 1.41 ইন্টু RM হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ মার্কেট হচ্ছে 13% মাইনাস RF 3%। সো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 10 14.1 প্লাস 3 17.1%। সো দিস ওয়ে আমরা আসলে CAPM ইউজ করে আমরা ক্যালকুলেট করতে পারি যে এক্সপেক্টেড রিটার্নটা কত। নেক্সট এলওএস ডেসক্রাইব and demonstrate application of CAPM and SML. অ্যাপ্লিকেশন CAPM এবং SML এর অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন অফ CAPM, এস্টিমেট এক্সপেক্টেড রিটার্ন, যেটা আমরা একটু আগে এস্টিমেট করলাম। সো দ্যাট আমরা জানি যে এস্টিমেট করার জন্য এক্সপেক্টেড রিটার্ন এস্টিমেট করার জন্য সিকিউরিটিজের এটা ব্যবহার করা যায়। কম্পারিজন অফ অ্যাকচুয়াল রিটার্ন অফ পোর্টফোলিও অর দ্য পোর্টফোলিও ম্যানেজার উইথ CAPM রিটার্ন ফর পারফরমেন্স অ্যাপ্রেজাল। পারফরমেন্স অ্যাপ্রেজালের জন্য অ্যাকচুয়ালের সাথে আমরা এক্সপেক্টেড এর কি করতে পারি, যে কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করে আমরা বোঝার চেষ্টা করতে পারি যে আমাদের এক্সপেক্টেড থেকে ম্যানেজার ভালো করছে না খারাপ করছে। Analysis of alternative return estimates and the CAPM return as the basis for security selection. Alternative return estimate এবং CAPM দুটার মধ্যে আমরা কি করতে পারি, অ্যানালাইসিস করে দেখতে পারি যে থিওরিটিক্যাল লিমিটেশন অফ CAPM। লিমিটেশন কি, একটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর মডেল, সিঙ্গেল পিরিয়ড মডেল, একটা পিরিয়ডের জন্য এটা হচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে কি হচ্ছে যে আপনার একটাই মাত্র ফ্যাক্টর এখানে কনসিডার করা হচ্ছে, সেটা কি মার্কেট বেটা। প্র্যাকটিক্যাল বেটার সাথে মার্কেটের সেন্সিটিভিটিকে, অর্থাৎ সিকিউরিটির সাথে মার্কেট রিটার্নের যে সেন্সিটিভিটি, দ্যাট মিনস বেটাটা এখানে একটা অনলি ফ্যাক্টর হিসেবে, এখানে ডিটারমাইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, বা মার্কেটটা এখানে ডিটারমাইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। প্র্যাকটিক্যাল লিমিটেশন, এটা তো থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যাল হচ্ছে অল অ্যাসেট ইন দ্য পোর্টফোলিও আর নট ইনভেস্টেবল। Different proxy for market portfolio generate different return estimates for the same asset. Long history of returns, 3 to 5 years is required to estimate beta risk, yet history may not reflect future. এই বেটা এস্টিমেশনটার জন্য যে হিস্টোরিক্যাল রিটার্ন দরকার, ওই যে কোরিলেশন কোএফিশিয়েন্টটা যে বের করা হয়, এটাতে স্ট্যাটিস্টিক্স থেকে বের করা হয়। স্ট্যাটিস্টিক্স থেকে মানে কোরিলেশন কোএফিশিয়েন্ট আমরা স্ট্যাটিস্টিক্যাল হিস্টোরিক্যাল ডেটা থেকে করতে পারি, বা হচ্ছে গিয়ে আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করতেছি, এন্ড অফ দ্য ডে এটা কি হচ্ছে, হিস্টোরিক্যাল ডেটা থেকে আসতেছে। এই লং এনাফ ডেটা আমাদের কাছে না থাকতে পারে। আর একটা প্রবলেম হচ্ছে এই ডেটাটার ভবিষ্যতে আবার হয়তো রিপিট নাও হইতে পারে। Empirical support for CAPM is weak, which indicates poor prediction capacity of CAPM. যে আমাদের এম্পিরিক্যাল এটা যদি দেখি আমরা, আসলে CAPM খুব ভালো প্রিডিক্টর হিসেবে কাজ করে না। CAPM assumes that homogeneity exists in investor expectation. হোমোজেনিটি এক্সপেক্ট করতেছে বা অ্যাসিউম করতেছে, বাট ইন রিয়েলিটি এটা হয় না। এক একজনের থিঙ্কিং আসলে এক এক রকম হয়ে থাকে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, যে গ্লাসগো স্মিথকিন PLC is examining the economic feasibility of developing a new machine.
The initial investment in year 1, year 1 এ investment হচ্ছে 500 million. The investment in year 2 is 200 million. There is 50% chance that the medicine will be developed and will be successful. Probability of success হচ্ছে 50%. If that happens, GlaxoSmith must spend another 100 million in year 3. But its income from the project in year 3 will be 500 million, not including the third year investment. In year 4, 5, 6, it will earn 400 million a year if the medicine is successful. At the end of year 6, it intends to sell all rights to the medicine for 600 million. If the medicine is unsuccessful, none of Glasgow's investment can be salvaged. Assume that market return is 12%, the risk-free rate is 2%, the beta risk of the project is 2.3%. All cash flows occur at the end of the year. Calculate করতে বলছে কি expected annual cash flows using probability of success, expected return and net present value. তো আমরা expected annual cash flowটা প্রথমে যদি করে ফেলি যে CF0 আমাদের ফার্স্ট ইয়ারে ইনিশিয়ালি at টাইম 0 তে আমাদের ক্যাশ ফ্লোটা কি, the initial investment কত 500 million, 500 million কি in year 1 আরেকটা কি বলছে CF0 এই মুহূর্তে আমাদের কোনো ক্যাশ ইনফ্লো নাই, আউটফ্লো নাই। CF1 ইয়ার 1 এ আমার ক্যাশ ইনিশিয়াল ক্যাশ ইনভেস্টমেন্ট 500 মিলিয়ন, ইয়ার 1 এ অর্থাৎ এই ফার্স্ট ইয়ারের শেষে আমাকে আউটফ্লো হবে হচ্ছে 500 মিলিয়ন। CF2 সেকেন্ড ইয়ারে আবার ইনভেস্টমেন্ট করতে হবে 200 মিলিয়ন, আরো 200 মিলিয়ন ইনভেস্ট করার পরে সেকেন্ড ইয়ারে there is a 50% chance that medicine will be developed. Okay, fine. If that happens, GlaxoSmith must spend another 500 million. যদি আপনার কি হয়, যদি আপনার এটা এমন হয় যে মেডিসিনটা ডেভেলপ হইতেছে, তাহলে হচ্ছে আরো 500 মিলিয়ন ইনভেস্ট করতে হবে। তার মানে CF3 তে আপনার এই যে 100 মিলিয়ন ইনভেস্ট হবে, এটা নেগেটিভ হবে, কিন্তু কথা হচ্ছে এখানে একটা প্রবাবিলিটি আছে যে এই চান্স অফ এটা হওয়ার সম্ভাবনা কত 0.5, কারণ নাও হইতে পারে, কারণ প্রবাবিলিটি কি বলছে সাকসেসফুল হইতে পারে বা নাও হইতে পারে, সেটা চান্স হচ্ছে 50%। তার মানে ওইটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে, তার মানে প্রবাবিলিটি ওয়েটেড ক্যাশ ফ্লো বের করব। But it income from the project in the year will be 500 million. 100 মিলিয়ন আমি আরো ইনভেস্ট করতে হবে, কিন্তু থার্ড ইয়ারেই আমি 500 মিলিয়ন রিটার্ন পাবো। এটা কি পজিটিভ, তাহলে প্লাস হবে, এটা নেগেটিভ ওটা পজিটিভ। সেটাও কি হবে, এইটাও আপনার এই 500 মিলিয়ন যে আমি পাবো সেটাও প্রোভাইডেড যে এটা সাকসেসফুল যদি হয়, তাহলে না, তাহলে এটাও 0.5 দিয়ে মাল্টিপ্লাই হবে। ফাইন, আমরা আসি হচ্ছে এরপরে, এটা কভার হইল। ইন ইয়ার 4, 5, 6 CF4, CF5, CF6 কি বলছে, উইল আর্ন 400 মিলিয়ন, 400 মিলিয়ন। কিন্তু এখন সবকিছুই আসলে কি প্রবাবিলিটি অফ সাকসেসের সাথে সম্পর্কযুক্ত, তাহলে মাল্টিপ্লাইড হবে কি 0.5 দিয়ে, 5 এও 400 ইন্টু 0.5, 6 এও আপনার 400 ইন্টু 0.5। At the end of 6th year, it intends to sell all rights to the medicine for 600 million.
প্লাস কি হবে 6th ইয়ারে 600 মিলিয়ন পাবে, এটাও কি 0.5, বিকজ এই যে সেকেন্ড ইয়ার শেষে এটা সাকসেসফুল না হইলে এর কোনো কিছুই হবে না, তাই তো? তাহলে এখন আমরা ক্যালকুলেট যদি করি এইগুলাকে, এটা হচ্ছে 400 ইন্টু 0.5, তার মানে 200 মিলিয়ন নেট, এখানেও 200, এখানেও 200, আর এখানে হচ্ছে 500। তো আমরা এখন ক্যাশ ফ্লো গুলা পেয়ে গেলাম, তাই তো? সো এইটাই আমাদেরকে চাইছে যে আমাদের এখানে ক্যাশ ফ্লো গুলা কি হবে। টাইম জিরোতে আমাদের ক্যাশ ফ্লো হবে হচ্ছে 0, ক্যাশ ফ্লো হচ্ছে আমাদের টাইম জিরোতে 0। দেন ফার্স্ট ইয়ার শেষে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ইনভেস্ট করতে হবে 500 মিলিয়ন। সেকেন্ড ইয়ার শেষে 200 মিলিয়ন ইনভেস্ট করতে হবে। থার্ড ইয়ার শেষে যদি এটা সাকসেসফুল হয় তাহলে 100 মিলিয়ন ইনভেস্ট করতে হবে। তার মানে ওয়েটেড হিসাবে 500 মিলিয়ন আমরা পাবো, ওয়েটেড হিসাবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 200 মিলিয়ন। ফোর্থ ইয়ারে 400 ইন্টু 0.5, 200 মিলিয়ন। ফিফথ ইয়ারেও 200 মিলিয়ন। সিক্সথ ইয়ারে 200 মিলিয়ন প্লাস হচ্ছে কি 600 ইন্টু 0.5, 500 মিলিয়ন। এটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো। দেন হচ্ছে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন। সো আমরা এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করি। RF প্লাস বেটা ইন্টু RM মাইনাস RF। সো রিস্ক ফ্রি রেট কত দেওয়া আছে? 2%। সো 2% প্লাস প্রজেক্টের বেটা কত? বেটা রিস্ক হচ্ছে 2.3 ইন্টু, আর কি বলছে, অ্যাসিউম মার্কেট রিটার্ন হচ্ছে 12% মাইনাস 2%, তাহলে কত হয়? 2% প্লাস হচ্ছে এখানে 23% ইকুয়াল টু 25%। এই 25% কি এক্সপেক্টেড রিটার্ন। ক্যালকুলেট নেট প্রেজেন্ট ভ্যালু। নাম্বার 3, আমরা নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা কি করতে পারি? আমরা এনপিভি ফাংশনটা ইউজ করতে পারি বা ক্যাশ ফ্লো ফাংশনটা ইউজ করতে পারি। আমরা ক্যালকুলেটরে ক্যাশ ফ্লো সিএফ ফাংশনটা ইউজ করব। ইউজ করে আমরা হচ্ছে এন্ট্রি দিব এগুলা। সিএফ 0 ইকুয়াল টু 0, সিএফ 1 ইকুয়াল টু মাইনাস 500, সিএফ এটার ফ্রিকোয়েন্সি হবে কত? ফ্রিকোয়েন্সি 1, ফ্রিকোয়েন্সি f1 ইকুয়াল টু 1, তারপরে কি cf2 ইকুয়াল টু মাইনাস 200, এটারও কি ফ্রিকোয়েন্সি 2 হচ্ছে একবার। তারপরে কি দিব? cf3 কি 200। দেখেন 200 কয়বার রিপিট হয়েছে? একবার, দুইবার, তিনবার। সো এনিওয়ে 200। তাহলে এই যে এইটার ফ্রিকোয়েন্সিটা কয়বার হবে? 1 2 3, ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। তারপরে cf4 ইকুয়াল টু 500, আর এটার ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে একবার, 1। সো এটা আমরা ইনপুট করে ফেললাম। ইনপুট করার পরে তারপরে আমরা হচ্ছে এনপিভি তে চলে যাব। এনপিভি ক্যালকুলেশনে গিয়ে আমরা রেটটা এন্ট্রি দিব কত? এই যে আই বা ডিসকাউন্ট রেট হচ্ছে, আই হচ্ছে আমাদের 25%। সো এটার জন্য আমরা ক্যালকুলেট করে কম্পিউট করে ফেলবো সিপিটি এনপিভি। এনপিভি আমরা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। সো আমরা ক্যালকুলেটর আপনারা করেন, করে দেখেন কত আসে। আমিও করি। সো প্রথমে আমরা cf0 তো 0, ডাউন এরো প্রেস করব। c01 হচ্ছে 500, প্লাস মাইনাস ইউজ করলাম, এন্টার, ডাউন এরো, তারপরে হচ্ছে 200 প্লাস মাইনাস এন্টার, ডাউন এরো, দেন হচ্ছে c3 হচ্ছে 200, এন্টার। এটা কয়বার রিপিট হলো? এটা 3বার রিপিট হলো, 3
এন্টার, ডাউন এরো প্রেস করে 500 এন্টার। দেন আমরা এনপিভি তে চলে যাব, আই হচ্ছে 25 এন্টার। সো ডাউন এর প্রেস করে আমরা কম্পিউট করব, কম্পিউট করলে পাবো হচ্ছে 147 পয়েন্ট। সো এনপিভি ইকুয়াল টু 147.07। এটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ আসছে, তাই তো। তার মানে প্রজেক্টটা আসলে ফিজিবল না ইন দিস কেস। সো এরকম একটা অঙ্ক, এগুলো কিন্তু লাইফ টাইপের অঙ্ক, তাই না? এরকম অঙ্ক কিন্তু আসতে পারে, সেটা আমরা যাতে করতে পারি। নেক্সট এলওএস কি বলছে? ক্যালকুলেট, ইন্টারপ্রেট দ্য শার্প রেশিও, ট্রেনো রেশিও, M2 জেডসেন্স আলফা। সো শার্প রেশিও, এটাও কিন্তু খুব বেশি আলোচনা হয়, খুব বেশি ইউজড একটা বিষয়। শার্প রেশিওতে কি হয়? শার্প রেশিও ইজ ডিফাইন্ড এজ দ্য পোর্টফোলিওস রিস্ক প্রিমিয়াম ডিভাইডেড বাই ইটস রিস্ক। ঠিক আছে, তো এখানে হচ্ছে এটা কি রিস্ক প্রিমিয়াম, পোর্টফোলিও রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট। তার মানে রিস্ক ফ্রি রেটের থেকে এক্সট্রা যে টাকাটা পাচ্ছেন সেটাই তো আসলে রিস্ক প্রিমিয়াম। রিস্ক নেওয়ার কারণে আপনি এক্সট্রা পাচ্ছেন, তাই তো। ওইটাকে আপনি ওই পোর্টফোলিও রিস্ক দিয়ে আপনি ডিভাইড করলে যেটা পাচ্ছেন সেটা কি? সেটা হচ্ছে প্রতি ইউনিট রিস্কের জন্য আপনি কত এক্সট্রা রিটার্ন বা প্রিমিয়াম পাচ্ছেন সেটা। এইটাই হচ্ছে শার্প রেশিও। সো শার্প রেশিও, যে পোর্টফোলিও শার্প রেশিও বেশি, আমরা নর্মালি ওই পোর্টফোলিওটাকে প্রেফার করে থাকি, কারণ ওখানে এক ইউনিট এক্সট্রা রিস্ক নেওয়ার কারণে রিটার্নটা একটু বেশি পাওয়া যায়। ট্রেনোর রেশিও, ট্রেনোর রেশিও is an simple extension of Sharpe ratio and resolves the Sharpe ratio's first limitation by substituting beta, systematic risk for total risk. আচ্ছা, এখানে দেখেন আমরা একটা আলোচনা করছিলাম যে we should not be getting additional return for আনসিস্টেমেটিক বা নন সিস্টেমেটিক রিস্কের জন্য আসলে আমরা এডিশনাল রিটার্ন পাওয়ার কথা না, বিকজ সেটা ডাইভার্সিফাই করা যায়। ঠিক আছে, তাহলে এই ট্রেনর রেশিও এটা হচ্ছে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করছে, আইডেন্টিফাই করে বলতেছে যে না, ডিনোমিনেটরে আমরা আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করব না, টোটাল রিস্ক ইউজ করব না, আমরা ইউজ করব কি অনলি সিস্টেমেটিক রিস্ক। অর্থাৎ সবকিছু ঠিক আছে, জাস্ট হচ্ছে শার্প রেশিওর টোটাল রিস্কের জায়গায় অনলি সিস্টেমেটিক রিস্ক অর্থাৎ বেটা দিয়ে ডিভাইড করা হচ্ছে। তার মানে প্রতি ইউনিট সিস্টেমেটিক রিস্কের জন্য এডিশনাল কতটুকু রিটার্ন পাওয়া যাচ্ছে সেটা ক্যালকুলেট করে থ্রু ট্রেনো রেশিও। M2 বা হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড পারফরমেন্স বা র্যাপ। হ্যাঁ, M2 provides a measure of portfolio return that is adjusted for total risk of the portfolio relative to some benchmark. তার মানে এই কাজটা আমরা করতে চাই সেটা হচ্ছে M2 দিয়ে আমরা যে জিনিসটা মেজার করি সেটা হচ্ছে গিয়ে ধরেন একটা স্টক, এই স্টকটার আপনার হচ্ছে রিটার্ন হচ্ছে সে ধরেন স্টক এক্স বা পোর্টফোলিও পি। হ্যাঁ, রিটার্ন অফ দ্য পোর্টফোলিও হচ্ছে 20%। এখন আমরা যেটা করি এই ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে ধরেন এটা রিস্ক হচ্ছে ডিভিশন অফ পোর্টফোলিও হচ্ছে ধরেন আপনার 10%, কিন্তু মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিশন ধরেন 5%। তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা করি, M2 যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে ও এটা স্কেল করে বাই করে যে 20% যদি আপনার 20% যদি পোর্টফোলিও রিটার্ন হয় ফর 10% রিস্ক, তাহলে 5% রিস্কের জন্য ওর রিটার্নটা কত হবে? ঠিক আছে, তো 5% রিস্কের জন্য এখানে রিটার্নটা বাইর করে হচ্ছে সো M2 ক্যালকুলেট করে। M2 ক্যালকুলেট করলে কি হচ্ছে, ধরেন আরপি বাইর হলো হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল এটা ডিপেন্ড করতেছে RF এর উপরে। সো RF আমরা না ধরেই নরমালি ধরেন এটা আসলো হচ্ছে 12%। এরপরে এটাকে আমরা M2টা কম্পেয়ার করা হয় হচ্ছে, আমরা ইজিলি কম্পেয়ার করতে পারি যে অ্যাকচুয়ালি মার্কেটের কত। M2 হচ্ছে 12%, কিন্তু মার্কেটের রিটার্নটা ধরেন হচ্ছে 10%। তার মানে এই স্টকটা বেটার পারফর্ম করলো।
এই স্টকের পারফরমেন্সটা বেটার, রিস্ক অ্যাডজাস্টেড পারফরমেন্স, অর্থাৎ রিস্কটা, স্টকের রিস্কটা মডিফাই করে মার্কেটের সমান করলে যে রিটার্নটা আসে, সেই রিটার্নটা যদি মার্কেটের রিটার্নের চেয়ে বেশি হয়, তার মানে দিস স্টক ইজ গিভিং বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। আর যদি না হয় তাহলে বলতে হবে যে এই স্টকটা মার্কেট অ্যাডজাস্টেড রিটার্ন ইজ লোয়ার দেন মার্কেট। সো এখানে ফর্মুলাটা কি, এই যে এখানে রিস্ক প্রিমিয়াম, M2 রিস্ক প্রিমিয়াম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পোর্টফোলিও, বা এই অংশটা আপনি দেখেন এটা হচ্ছে কি, আবার আপনি এভাবেও বলতে পারেন এটা হচ্ছে শার্প রেশিও আসলে, ঠিক আছে, এটা হচ্ছে কি শার্প রেশিও, শার্প রেশিও ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মার্কেট প্লাস RF। তো এই যে এখানে বলেছে শার্প রেশিও ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মার্কেট ইনটু রিস্ক প্লাস রিস্ক ফ্রি রেট। এইটা দিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে M2, বা হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড পারফরমেন্স অফ দ্য পোর্টফোলিও। অ্যান্ড দেন আমরা এটাকে কম্পেয়ার করতে পারি, যে এভাবে ডাইরেক্টলি কম্পেয়ার করতে পারি যে মার্কেট রিটার্ন থেকে এটা বেশি না কম, বেশি হইলে ভালো, কম হইলে খারাপ। Jensen's alpha, the difference between the actual portfolio return and calculated risk adjusted return is a measure of portfolio's performance relative to market performance, is called Jensen's alpha. অ্যাকচুয়াল রিটার্নটা, এই যে আমরা এখানে M2 টা ক্যালকুলেট করলাম, না না এখানে আমরা যেটা, এই যে দেখেন এই অংশটুকু, এই অংশটুকু কি, দিস ইজ CAPM, তাই তো? CAPM এর ফর্মুলা অনুযায়ী আমাদের এক্সপেক্টেড রিটার্ন, তাই তো? এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য মার্কেট আর হচ্ছে, সরি, এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য পোর্টফোলিও এবং হচ্ছে অ্যাকচুয়াল রিটার্ন অফ দ্য পোর্টফোলিও। অর্থাৎ আমরা CAPM দিয়ে কি করি, অ্যাকচুয়াল তো ফাইন্ড আউট করতে পারতেছি না, আমরা CAPM দিয়ে একটা এস্টিমেট করি বা এক্সপেকটেশন তৈরি করি। এখন CAPM দিয়ে আমরা যে এক্সপেকটেশনটা তৈরি করতেছি ওইটা আর হচ্ছে অ্যাকচুয়ালি পোর্টফোলিওর যে রিটার্নটা আসলো, দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে আলফা বা জেনসেন্স আলফা। তার মানে এক্সপেক্টেড রিটার্ন থেকে যদি আপনার পোর্টফোলিও রিটার্নটা, অ্যাকচুয়াল রিটার্নটা বেশি হয় সেটাকে আমরা বলতেছি পজিটিভ আলফা, আর যদি লোয়ার হয় তাহলে বলতেছি আমরা নেগেটিভ আলফা। তার একটা কোশ্চেন ছিল, বলেন। এই যে ERM আর RF এটা কি রিস্ক প্রিমিয়াম না? হ্যাঁ, ERM মাইনাস RF এটা কি রিস্ক প্রিমিয়াম না? রিস্ক প্রিমিয়াম, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি রাইট। এই রিস্ক প্রিমিয়াম আর এই রিস্ক প্রিমিয়ামের মধ্যে পার্থক্য কি? আরেকটা রিস্ক প্রিমিয়াম কই পাইলেন? এই যে আরপি এটাও তো রিস্ক প্রিমিয়ামই। না, শুরুতে আলফা। আরপি হচ্ছে রিটার্ন অফ দ্য পোর্টফোলিও, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়াল রিটার্ন অফ দ্য পোর্টফোলিও, হ্যাঁ, আরপিটা রিস্ক প্রিমিয়াম না, ঠিক আছে। A British pension fund has employed 3 investment managers, each of whom is responsible for investing in 1/3 of all asset classes, so that the pension fund has a well-diversified portfolio. At a pension fund has employed 3জন investment manager employ করছে, each of whom responsible for 1/3 করে এক একজন ইনভেস্ট করবে। Information about the manager given, ম্যানেজার এক্স, ম্যানেজার ওয়াই, ম্যানেজার জেড এর ইনফরমেশন দেওয়া আছে, যে ওদের অ্যাভারেজ রিটার্ন কত ছিল, ওদের হচ্ছে প্রিডিক্টেড আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, আর হচ্ছে ওদের হচ্ছে গিয়ে বেটা কত, ঠিক আছে, টোটাল রিস্ক আর হচ্ছে সিস্টেমেটিক রিস্ক দেওয়া আছে, তাই তো? মার্কেটের রিটার্ন দেওয়া আছে, মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, আর মার্কেটের বেটা কত, মার্কেট বেটা অলওয়েজ 1, তাই তো? রিস্ক ফ্রি রেট RF দেওয়া আছে। এখন এখান থেকে কি বলছে, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ ম্যানেজার বেসড অন ইউজিং দ্য অ্যাভারেজ মার্কেট রিটার্ন, তারপর হচ্ছে CAPM, দেন অলসো ক্যালকুলেট শার্প রেশিও, টেনর রেশিও, M2, জেনসেন্স আলফা, and analyze your results and plot return and betas for these portfolios.
আচ্ছা, এখন প্রথমেও কি বলছে, এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। নাম্বার 1, সো এক্সপেক্টেড রিটার্ন অফ এক্স। এক্স এর এক্সপেক্টেড রিটার্ন কত? তার হচ্ছে রিস্ক ফ্রি রেট, সিএপিএম ইউজ করব। আমরা কি ইউজ করব? সিএপিএম ইউজ করব। ফর্মুলা আর এখন লিখতেছি না, সরাসরি লিখি। রিস্ক ফ্রি রেট হচ্ছে কত? 3%, প্লাস আমাদের ওর বেটা কত? বেটা হচ্ছে 1.1 মাল্টিপ্লাইড বাই আমার মার্কেটের রিটার্ন কত? 9%, মাইনাস রিস্ক ফ্রি হচ্ছে 3%। দ্যাট মিনস এখানে টোটাল কত আসবে? এখানে আসবে হচ্ছে 6 ইন্টু 1.1 প্লাস 3 ইকুয়াল টু 9.6%। 9.6%। তারপরে কি এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই, আর অফ ওয়াই ইকুয়াল টু 3% প্লাস 0.7 ইন্টু এখানে সেম জিনিস 6%, ইকুয়াল টু 0.7 ইন্টু 6 প্লাস 3 ইকুয়াল টু 7.2%। Expected return of Z equal to 3% plus 0.6 into percent. So 3.6 plus 3, তার মানে 6.6%। তাহলে আমরা এই অংশটুকু করলাম, এক্সপেক্টেড রিটার্নটা করে ফেললাম। দেন ক্যালকুলেট ফর ম্যানেজার্স এক্সপো শার্প রেশিও, ট্রেনোর রেশিও, M2 alpha. So number 2, শার্প রেশিও, আমরা SR বলতে পারি। শার্প রেশিও ফর এক্স, এক্স এর শার্প রেশিও বাইর করার জন্য সিস্টেমটা কি? আমাদের রিটার্ন যেটা, রিটার্নটা কত? রিটার্নটা হচ্ছে এক্সপোস্ট মানে হচ্ছে আমরা যখন জেনে যাচ্ছি তখন, হ্যাঁ। তো 10% আমাদের রিটার্নটা কত এখানে? 10%, এভারেজ রিটার্ন হচ্ছে 10%, মাইনাস আমাদের রিস্ক ফ্রি কত? 3%, ডিভাইডেড বাই আমাদের রিস্ক কত ছিল? 20%, 0.2 বা 20% যেভাবেই লিখি একই কথা। তাহলে আমাদের এখানে হচ্ছে 0.07 বা 7 ডিভাইডেড বাই 20, এখানে আমরা 20% হিসেবেই রাখি, তাহলে ইজি হবে। 0.35 শার্প রেশিও। তো সেম ওয়েতে আমাদের আমরা যদি শার্প রেশিও SR ওয়াই বাইর করতে চাই, তাহলে কি হবে? 11 minus 3 divided by 10, 8 divided by 10, 8 divided by 10 equal to 0.8. তারপরে SR Z equal to 12 minus 3 divided by 25. 12 minus 3 divided by 25 equal to 0.36. শার্প রেশিও হয়ে গেল। তারপরে কি? ট্রেনোর রেশিও, নাম্বার 3। এখন আমরা সবগুলা করব না, আমরা জাস্ট এক্স এর জন্য করি, বাকিগুলো আপনারা নিজেরা বাসায় করে নেবেন। সো টিআর ফর এক্স ইকুয়াল টু কি হবে? আমাদের 10 মাইনাস 3, বাট এই ক্ষেত্রে আমরা কি করব? ট্রেনোর রেশিওর ক্ষেত্রে আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ না করে আমরা ইউজ করব হচ্ছে গিয়ে বেটা 1.1। 7 minus 1.1 equal to
6.1 minus 0.03 divided by 1.1 equal to 0.06. তারপরে 4 নম্বরটাতে আসি। 4 নম্বর কি বলছে? M2 equal to SR, sharp ratio into standard deviation of M plus RF. তাহলে এটা করবে শার্প রেশিও কত x এর M2x, x এটা হচ্ছে আপনার শার্প রেশিও 0.35 into আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 19, তাই তো 0.19 প্লাস RF কত 0.03। সো আমরা এটা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 0.0965 or 9.65%। দেখেন এখন এই যে আমাদের M2টা সেটা কত আসছে আমাদের এই x এর জন্য অ্যাডজাস্টেড হচ্ছে 9.65, কিন্তু মার্কেটের অ্যাকচুয়ালি কত 9%। তার মানে x ইজ বেটার দেন পারফর্ম বেটার দেন মার্কেট ইন টার্মস অফ M2। আমরা M2 এই রেশিও দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে নাম্বার 5 জেনসেন্স আলফা। সো আলফা ইকুয়াল টু আমরা যেটা বলবো আরপি, ওই যে পোর্টফোলিওর অ্যাকচুয়াল রিটার্ন মাইনাস হচ্ছে আমাদের সিএপিএম এর যেটা রিটার্ন আর কি, এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন থেকে আমরা অ্যাকচুয়াল রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন, কারণ এইটুকু আর আমরা লিখলাম না কারণ এক্সপেক্টেড রিটার্ন আগেই আমরা একবার ক্যালকুলেট করলাম। আচ্ছা পি না, এখানে আমাদের হবে এক্স। সো এই ফর্মুলাটুকু কি হলো, আমরা এই অংশটুকু কি বলছিলাম সিএপিএম এর যে ফর্মুলাটা সেই ফর্মুলাটাই। সো এটা তো আমরা এখানে একবার ক্যালকুলেট করলাম। তো অ্যাকচুয়াল রিটার্ন কত? অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে 10%, আর হচ্ছে আমার সিএপিএম অনুযায়ী এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 9.6%। তাহলে আমার আলফা কত? আমাদের এই এক্স ম্যানেজারের আলফা হচ্ছে 0.4%। ঠিক আছে, আপনার এই আলফাটা আপনার আলফা অফ ম্যানেজার এক্স। হ্যাঁ, আবার ম্যানেজার ওয়াই এর আলফাটাও আমরা একটু দেখি। ম্যানেজার ওয়াই এর আলফা হচ্ছে কত, যে ও রিটার্ন জেনারেট করছে কত অ্যাকচুয়ালি 11%, তাই তো। আর তার এক্সপেক্টেড কত ছিল 7.2%। তার মানে ওর আলফা কত দেখেন, আলফা অনেক বেশি 3.8% আলফা। জেড এর আলফা কত, জেনারেট করছে 12%, এক্সপেক্টেড হচ্ছে 6.6। তাহলে ও জেনারেট করছে কত 5.4%। তাহলে ইন টার্মস অফ আলফা কোনটা বেটার? সবচেয়ে ভালো পারফর্ম করছে হচ্ছে জেড। ওর আলফা হচ্ছে আলফা অফ জেড হচ্ছে আপনার 5.4%। অর্থাৎ আপনার যেটা হচ্ছে সিএপিএম এর প্রেডিকশন অনুযায়ী যেটা হওয়া উচিত ছিল তার চেয়ে সে 5.4% এডিশনাল রিটার্ন জেনারেট করছে। ঠিক আছে, এই পর্যন্তই আজকে।